হ্যালো প্রিয় স্টুডেন্ট, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমি তোমাদের ক্লাস 12-এর সেমিস্টার 4-এর একটা খুবই সুন্দর কবিতা আজকের এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তিমির হননের গান, কবি জীবনানন্দ দাশের লেখা। তোমরা হয়তো অনেকেই ভাবছো যে এই কবিতাটি তো আগেও আমরা দেখেছি, তাই না? হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এই কবিতাটি আমি আমার চ্যানেলে আগে আপলোড করেছি। আমি ভাবলাম আরও যদি তোমাদেরকে সহজ ভাষায় বুঝিয়ে দিতে পারি এই কবিতাটি, তাহলে আরও তোমাদের কাছে হয়তো বেটার হবে। কেমন? তাই আজকের ভিডিওটি তোমরা লাস্ট পর্যন্ত দেখতে থাকো। আমি এই কবিতার প্রেক্ষাপট, এই কবিতার মূল বিষয়বস্তু, কবি কি বোঝাতে চেয়েছেন, কেন কবিতাটি কবি লিখলেন, সমস্ত কিছুরই উত্তর এই একটা মাত্র ভিডিওর মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আমরা এই কবিতাটি শুরুর আগে একটু প্রেক্ষাপটটা জেনে নিই। দেখো, যে কোনো কবিতা বা গল্প আমরা পড়ছি, সেই কবিতা বা গল্পের প্রেক্ষাপট জানা কিন্তু আমাদের অতি আবশ্যক, যেটা কিন্তু অনেক টিচাররা বলেন না। কিন্তু আমার মতে বাংলার ক্ষেত্রে অর্থাৎ সাহিত্যের ক্ষেত্রে প্রেক্ষাপটটা অবশ্যই জরুরি। এই কবিতাটি রচনাকাল হচ্ছে 1943 খ্রিস্টাব্দ। সেই সময়টা একটু তোমাদেরকে আমি বলি। সেই সময় চলছে বাংলার মর্মান্তিক দুর্ভিক্ষের পটভূমি আমরা দেখতে পাচ্ছি। একদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের ধ্বংসলীলা চলছে, অন্যদিকে চলছে 50-এর প্রাণঘাতী মন্বন্তর। অর্থাৎ সেই সময় বাংলার জনজীবনে ডেকে এনেছিল এক ভয়ানক সংকট। মানুষের মনে তো কোনো আশাও ছিল না, কোনো শান্তিও ছিল না, আগামীতে ভালো থাকার কোনো আশ্বাসও ছিল না। চারিপাশে শুধু যুদ্ধ, দুর্ভিক্ষ, শুধু মানুষের প্রাণকেই কেড়ে নেয়নি, ধ্বংস করেছিল মানসিক যে আশা ভরসা সেই জায়গাগুলিকেও। একদিকে মানুষের মৃত্যু মিছিল চলছে, অন্যদিকে চলছে প্রাকৃতিক ও ব্যবহারিক সম্পদের বিনাশ। বাংলার আকাশ তখন অন্ধকারে ঢাকা। এই যে আমরা প্রেক্ষাপটটা একটু পড়লাম, দেখো, যে কোনো সাহিত্যিকের ভাষাতেই আমরা সেই তখনকার দিনের প্রেক্ষাপটের কিন্তু ছোঁয়া পাই। আমার মতে তোমরা যদি প্রেক্ষাপটটা ভালোভাবে বুঝতে পারো, তাহলে তোমরা অবশ্যই বুঝে যাবে কবিতাটি কী সম্পর্কে লেখা হয়েছে। তখনকার দিনে যে এত যুদ্ধলীলা চলছে, ধ্বংসলীলা চলছে, সেই সম্পর্কে কবি এখানে আমাদের কবিতার কিছু লাইনের মাধ্যমে ব্যক্ত করেছেন। আমরা প্রতিটি লাইন পড়লেই জানতে পারবো। তার আগে তোমাদেরকে আমি বলবো তিমির হননের গান। এই যে তিমির মানে আমরা জানি কি অন্ধকার, আর হনন মানে ধ্বংস বা হত্যা করা। তাহলে অন্ধকারকে ধ্বংস করবে কে? ধ্বংস করবে গান। গান তো আমরা জানি, গান হচ্ছে ভালোবাসার প্রতীক, মানুষের আশা জাগানোর প্রতীক। এগুলোই তো আমরা সকলেই গান সম্পর্কে জানি। কবিতার লাইনগুলি পড়ার আগে আমি তোমাদেরকে এই কবিতাটির উৎস বলে দিই। এই কবিতাটির উৎস হচ্ছে 7টি তারার তিমির। এরপরে আমরা চলো এবারে কবিতার লাইনগুলো পড়তে থাকি। কবি বলছেন, কোনো হ্রদে, কোথাও নদীর ঢেউয়ে, কোনো এক সমুদ্রের জলে, পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে, সে এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন হয়তোবা জীবনকে শিখে নিতে চেয়েছিল। আমি এতটা লাইন পড়ার পেছনে কারণ রয়েছে, কারণ এখানে কোথাও কিন্তু ফুল স্টপ নেই, তাই আমি এতটা লাইন একদম পড়েই থামলাম। কবিতার সূচনায় কবি জীবনানন্দ দাশ যেন সভ্যতার একটা সূচনা লগ্নে পৌঁছে গিয়েছেন। তিনি বন্দনা করছেন কার কাছে? সূর্যের কাছে। সূর্য হচ্ছে সৃষ্টির আদি পিতা। সমগ্র মানব সমাজের হয়ে প্রকৃতির কাছে তিনি ঋণ স্বীকার করছেন, কারণ সৃষ্টির শুরুতেই সমস্ত প্রাণী সমাজ প্রকৃতির দ্বারাই কিন্তু লালিত ছিল। হ্রদ, নদী ও সমুদ্র, এই 3 বৃহৎ জলীয় আধারকে কবি যেন জীবনেরই গভীরতা, গতি, ব্যাপ্তির সঙ্গে মিলিয়ে দিতে চেয়েছেন। আবার একথাও আমাদের মনে রাখতে হবে যে জলেই প্রথম জীবনের সঞ্চার হয়েছিল। জল ভাগ সরে গিয়েই স্থলভূমির সৃষ্টি।
সভ্যতার বিবর্তনের ফলে এককোষী জীব থেকে বহুকোষী জীব হিসেবে পৃথিবীর সব থেকে বুদ্ধিমান প্রজাতি মানুষের উদ্ভব হয়েছিল। তারা একে অপরের সঙ্গে জলের মতো সহজে মিশে গড়ে তুলেছিল শক্তিশালী ঐক্যবদ্ধ মানব সমাজ। অনুভব করেছিল জীবনের অর্থকে। সৃষ্টির এই আলোড়নের দ্বারা মানুষ জীবনকে বুঝে নিতে, চিনে নিতে চেয়েছিল। কবি মানব সভ্যতার বর্তমান শোচনীয় অবস্থাকে অতিক্রম করার অভিপ্রায়ে কিন্তু এই লাইনগুলো তিনি এখানে তুলে ধরেছেন। এখানে কবি দেখো বলছে যে পরস্পরের সাথে দুদণ্ড জলের মতো মিশে, অর্থাৎ আমাদের মানব সভ্যতা যখন সূচনা হয়েছিল তখন মানুষের মন ছিল কেমন? জলের মতো সরল। প্রকৃতির সকল প্রতিকূলতার সঙ্গে লড়াই করে মানুষ জীবনকে উপলব্ধি করতে চেয়েছিল। জীবনের এই কঠিন পথে মানুষ বুঝেছিল যে একা সংগ্রাম করে টিকে থাকা সহজ নয়, বরং একে অপরের সঙ্গে মিলেমিশে সংঘবদ্ধ হয়ে এগোলে কিন্তু অনেক অসম্ভবও সম্ভব হতে পারে। তারপরের লাইন দেখো, আমরা দেখতে পাচ্ছি সেই এক ভোরবেলার শতাব্দীর সূর্যের নিকটে। এখানে কবি ভোরবেলার প্রসঙ্গ এনেছেন কারণ ভোর দিনের প্রারম্ভ কালকে কিন্তু প্রকাশ করে। আর মানব সভ্যতার ভোরে অর্থাৎ বহু শতাব্দী আগে কি হতো, পৃথিবীতে যখন মানব জীবনের প্রথম আরম্ভ হয়েছিল তখন সেখানে মিথ্যাচার, স্বার্থপরতা, লোভ, হিংসা, অন্ধকার কিন্তু ছিল না। ছিল শুধু কি প্রকৃতির অগাধ আলো। মানুষের জীবনের সেই সরল সুন্দর প্রথম প্রভাতের কথাই কিন্তু বোঝানোর জন্য এই লাইনের মধ্যে কবি ব্যক্ত করেছেন। এর পরের লাইন আমরা দেখতে পাচ্ছি যে আমাদের জীবনের আলোড়ন হয়তো বা জীবনকে শিখে নিতে চেয়েছিল। কবি এখানে দেখিয়েছেন যে এই প্রকৃতিতে সূর্য হলো আলোর অকৃত্রিম উৎস। শতাব্দী প্রাচীন হলেও কিন্তু সূর্যের আলো এবং শক্তি আমাদের সত্যর পথে এগিয়ে চলার প্রেরণা জুগিয়ে চলেছে। তাই আমরা যারা সভ্যতার ধারক বাহক, সেই আমরাই আসলে সূর্যের কি সন্তান। আলোড়ন শব্দটি যদি আমি আক্ষরিক অর্থ বলি তাহলে হচ্ছে আন্দোলন বা প্রবল আবর্তন। এর সঙ্গে কিন্তু জীবন শব্দটির সংযোগ ঘটিয়ে কবি জীবনানন্দ দাশ জীবনের উত্তাপ, স্পর্ধা, কর্মক্ষমতাকে ইঙ্গিত করতে চেয়েছেন। তিনি স্মরণ করেছেন যে মানব সভ্যতার সূচনা পর্বকে যখন মানুষের এগিয়ে চলার শক্তি, প্রেরণা, প্রত্যাশার আলোর উৎস ছিল সূর্য। সূর্যের আলোতেই কিন্তু মানুষ চিনে নিতে পেরেছিল জীবনের সঠিক পথকে। নতুন পাওয়া জীবনকে মন প্রাণ দিয়ে অনুভব করার যে প্রবল আকুতি, তাকেই কবি কিন্তু এখানে জীবনের আলোড়ন বলেছেন। তার পরের লাইন আমরা দেখতে পাচ্ছি অন্য এক আকাশের মতো চোখ নিয়ে আমরা হেসেছি, আমরা খেলেছি, স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। দেখো এই কবিতায় কবি জীবনানন্দ দাশ দ্রুত কিন্তু সময়ের পথটা পরিবর্তন করে সৃষ্টির আদি লগ্ন থেকে বর্তমান কালে এসে পৌঁছেছেন। এই সুদীর্ঘ কালের পথ নিয়ে ভাবার সময় কবি উপলব্ধি করেছেন যে আকাশ আমাদের কাছে প্রকৃতির চিরচেনা অসীম এক অংশ। অতীতে মানুষের দৃষ্টিও ছিল সেই আকাশের মতোই প্রসারিত। সেই দৃষ্টিতে কোনো সীমাবদ্ধতা ছিল না, কিন্তু বর্তমানে সেই গভীর সুস্পষ্ট দৃষ্টিকে হারিয়ে মানুষের দৃষ্টি হয়ে গিয়েছে অন্য এক আকাশের মতো খণ্ডিত, অস্পষ্ট এবং সংকীর্ণ। হাসি খেলার চেয়ে বলেছেন যে আমরা হেসেছি, আমরা খেলেছি, অর্থাৎ বহু যুগ পূর্বে পৃথিবীর মাটিতে নেমে আসা সূর্যলোকের দীপ্তি ছড়িয়ে পড়েছিল মানুষের চোখে, কিন্তু সেই চোখে দৃষ্টি ক্রমশ স্বার্থপরতার আধারে ম্লান হয়ে এলো। সেই সংকীর্ণ আত্মকেন্দ্রিক চার দৃষ্টি নিয়ে মানুষ জীবনকে দেখেছে, হেসেছে, খেলেছে, বংশগতিতে
এগিয়ে নিয়ে গেছে এক প্রজন্ম থেকে অন্য প্রজন্মে। কিন্তু একবারও ভাবেনি যে জীবনের প্রতি এই মোহ আসলে অন্ধত্বের নামান্তর। এই স্বার্থপর হাসি খেলার উন্মত্ততা আসলে মানুষের চেতনাকে অন্ধকারের পথে ঠেলে দিচ্ছে। তাই কবি এই লাইনগুলোর মাধ্যমে আমাদেরকে বোঝাতে চেয়েছেন যে আমাদের মন ও আচরণের এই অন্ধকার সম্পর্কে সচেতন করতে চেয়েছেন। স্মরণীয় উত্তরাধিকারে কোনো গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি। এখানে স্মরণীয় শব্দটি দিয়ে যা কিছু মনে রাখার বা স্মরণ করার যোগ্য তা বোঝানো কিন্তু হয়েছে। উত্তরাধিকার হলো উত্তম পুরুষ হিসেবে পূর্বপুরুষদের থেকে সম্পদ প্রাপ্তির অধিকার। এখানে কবি উক্ত শব্দবন্ধের দ্বারা বোঝাতে চেয়েছেন যে সভ্যতার প্রারম্ভ থেকে বর্তমান পর্যন্ত মানুষ তার জীবনের পথে যে অভিজ্ঞতা লাভ করেছিল তাই তার স্মরণীয় উত্তরাধিকার। কিন্তু এই উত্তরাধিকারে আজ থাবা বসিয়েছে মানুষের অমানবিক আচরণ, যাকে কবি মানব সভ্যতার গ্লানি বলে চিহ্নিত করেছেন। তার পরের লাইন আমরা দেখতে পাচ্ছি, সেই সব রীতি আজ মৃতের চোখের মতো তবু। এখানে কোন রীতির কথা বলা হয়েছে না, যে রীতি জীবনে চলার পথে মানুষ যা কিছু অর্জন করেছে তার মধ্যে অন্যতম হলো নিঃস্বার্থ ভালোবাসা। একে অপরকে হৃদয় দিয়ে ভালোবেসে মানুষ গড়ে তুলেছিল আত্মীয়তার বন্ধন, ফলে প্রতিষ্ঠিত হয়েছিল গোষ্ঠীবদ্ধ সমাজ। কিন্তু এই বর্তমান সময়ে কি হচ্ছে, মানুষ হয়ে উঠেছে আত্মকেন্দ্রিক ও সুবিধাবাদী। ক্ষণিকের প্রাপ্তির মোহ অন্ধ মানুষ অতীতে সেই সব আন্তরিক রীতি ভুলতে বসেছে। ফলে মানুষের সম্প্রীতি, স্বার্থহীন ভালোবাসার যে রীতি, যে স্মরণীয় উত্তরাধিকার তা ক্রমশ কিন্তু বিনষ্ট হয়ে চলেছে। তারার আলোর দিকে চেয়ে নিরালক। এখানে এই লাইনটার মধ্যে কবি বলতে চেয়েছেন যে সূর্যের আলোকে আমরা সহজে প্রত্যক্ষ করতে পারি, কিন্তু সূর্য ব্যতীত অন্য কোনো তারার আলো পৃথিবীর ততটা কাছাকাছি এসে পৌঁছায় না। পৃথিবী থেকে শত যোজন দূরে অবস্থিত নক্ষত্রদের যে আলো, সেটা ম্লান রহস্যময় হয়ে আমাদের চোখে ধরা দেয়। এই নক্ষত্রময় অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে মৃতের মতো চোখ তুলে চেয়ে আছে স্বার্থপর ইতিহাস বিমুখ মধ্যবিত্ত শ্রেণী। অথচ একটা সময় ছিল যখন নক্ষত্র পথভোলা পথিককে পথ দেখাতো, নাবিককে দিক নির্ণয়ে সাহায্য করত। ঠিক সেভাবেই সব সময়ে অন্ধকারে পথভ্রষ্ট কবি যেন নক্ষত্রের কাছে আলোর দিশা প্রার্থনা করছেন। হেমন্তের প্রান্তরে তারার আলোক, অর্থাৎ মানুষের জীবনে যে দুর্দিন ঘনিয়ে এসেছিল বিংশ শতাব্দীর 4 দশকে, সেই দুঃখ সময়ের কথাই এখানে কবি বর্ণনা করতে চেয়েছেন। তিনি বলতে চেয়েছেন যে একদা যেসব রীতি প্রগতির পথে মানুষকে চালিত করেছিল, সেসব স্মরণীয় উত্তরাধিকার আজ মানুষ ভুলতে বসেছে। সেসব ঐতিহ্য আজ মৃতের চোখের মতো নিষ্প্রভ দৃষ্টি তুলে আকাশের দিকে চেয়ে আছে। সেই আকাশের আলো নেই, রয়েছে শুধু মিটমিটে তারার অস্পষ্টতা। তার পরের লাইন দেখো, সেই জের টেনে আজও খেলি, সেই জের কথাটা যদি একটু আমরা যাই, তাহলে জের মানে হচ্ছে যে পূর্বে করা কাজের রেসকেই জের বলা হয়। কবি এখানে সেই জের বলতে আমাদের সভ্যতার যে অন্ধকারের অনুগামী হওয়া মনোবৃত্তিকে চিহ্নিত করেছেন। সৃষ্টির লগ্নে মানুষ সূর্যের পূজারী, সত্যের উপাসক হলেও সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে সে ক্ষমতালোভী, স্বার্থপর কিন্তু হয়ে উঠল। ফলে যুদ্ধ, হত্যা, সাম্প্রদায়িক দাঙ্গা, মন্বন্তরের বিধ্বংস হলো পৃথিবীর যা মানব সভ্যতার ইতিহাসে এক কলঙ্কিত অধ্যায়। আজও খেলি, এখানে আজও খেলি বলতে কবি বুঝিয়েছেন যে তখন বঙ্গদেশে মন্বন্তরের মহামারী, কালোবাজারিতে বিধ্বংস, তবুও এক শ্রেণীর সুবিধাবাদী মধ্যবিত্ত মানসিকতার মানুষ তখনও খেলা করছে, অর্থাৎ তাদের জীবনযাপনের অভ্যস্ত রীতিতে কোনো ব্যাঘাত ঘটেনি।
পথে প্রান্তরে মৃতদেহের সারি, লঙ্গরখানে ক্ষুধার্ত মানুষের লম্বা লাইন তাকে পীড়িত করেনি, বরং সে আরও বেশি আত্মমগ্ন থেকেছে নিজের সুখের চিন্তায়, নিজের কল্পনায়, নিজের দুঃখ বিলাসিতায়, যা কবিকে কিন্তু মর্মাহত করেছিল। তার পরের লাইন, শতই বিমর্ষ হয়ে ভদ্র সাধারণ চেয়ে দেখে তবু সেই বিষাদের চেয়ে আরও বেশি কালো কালো ছায়া। অর্থাৎ ভদ্র সাধারণ বলতে শহরে আত্মকেন্দ্রিক স্বার্থপর মধ্যবিত্ত শ্রেণীর প্রতিনিধিদের এখানে কবি বুঝিয়েছেন। মন্বন্তরে কী হয়েছিল, সাম্প্রদায়িক দাঙ্গা প্রভৃতির ফলে নগরে আগত যে শরণার্থীদের জীবন যন্ত্রণা ও অসহায়তাকে তারা দূর থেকে দেখে কিন্তু সামর্থ্য থাকলেও সাহায্যের হাত কিন্তু বাড়িয়ে দেয়নি। কারণ মানবিকতা শূন্য এই শ্রেণীর মানুষ কেবল নিম্নবর্গীয় শোষিত শ্রেণীর মানুষের দুর্ভোগকে উপভোগ করে। কালো ছায়া বলতে কবি এখানে সে সময়টা ছিল 1943 সাল, যেটা আমি কবিতার প্রথমেই বলেছি। বাংলার বুকে ঘনিয়ে এসেছিল মন্বন্তরের ছায়া। সেই মন্বন্তরের মাঝে খাবারের সন্ধানে গ্রাম থেকে মানুষ উঠে এলো কোথায়? শহরে। শহরে বসবাসকারী উচ্চবিত্ত নাগরিক কালোবাজারির মাধ্যমে মুনাফা লুটতে কিন্তু লাগলো। আর মধ্যবিত্ত নাগরিক এরকমই আর্থসামাজিক পরিস্থিতিতে আত্মগ্লানিতে ফেটে না পড়ে বিরক্ত হলো। কারণ মন্বন্তর ক্লিষ্ট সময়ে তাদের ব্যক্তিগত চাহিদা পূরণ হচ্ছিল না। ফলে স্বভাবতই উচ্চাকাঙ্ক্ষী মধ্যবিত্ত শ্রেণী মূল্যবৃদ্ধি, বিশ্বযুদ্ধ, বেকারত্ব নিয়ে চিন্তিত ও বিষণ্ণ ছিল। কিন্তু তাদের মনের এই বিষণ্ণতার ছায়া থেকেও বৃহত্তর একটা ক্ষুধার আধার ঘনিয়ে এসেছিল বাংলার বুকে, যা তাদের মৃতের মতো চোখে ধরা পড়েনি। খিদের জ্বালায় শহরে চলে আসা মানুষের ক্ষীণ চেহারা দেখে মানুষ নয়, মানুষের কালো ছায়া বলে ভ্রম হয়েছিল কবির। সেই কথাই কবি বোঝানোর জন্য এই লাইনটা তুলে ধরেছেন। তার পরের লাইন, মধ্যবিত্ত মানুষের বেদনা নিরাশার হিসেব ডিঙিয়ে। অর্থাৎ 43-এ দুর্ভিক্ষের পটভূমিতে কী হয়েছিল, যখন গ্রামীণ নিরন্ন মানুষ মহানগরীর পথে ঘাটে খিদের জ্বালায় মৃত্যুর মুখে পতিত হয়েছিল, তখন তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল কারা? মধ্যবিত্ত নাগরিক সমাজ। তারা নিজেদের আয় ব্যয়, যুদ্ধের বাজারে ক্ষয়ক্ষতি, ব্রিটিশ সরকারের চাপানো করের বোঝা, সর্বোপরি নিজের ভালো থাকার চিন্তায় কী ছিল? মগ্ন ছিল। কবির মতে তাদের এই হিসাব কষা জীবনের নিরাশা বেদনার পরিমাণকে ছাড়িয়ে গিয়েছিল মন্বন্তরের ক্ষুধা কাতর মানুষের সংখ্যা তথা মৃত্যুর সংখ্যা। নর্দমার থেকে শূন্য ওভারব্রিজে উঠে মন্বন্তরের পরিস্থিতিতে নিম্নবিত্ত যে শ্রেণী ছিল তাদের জীবনের পথ হারিয়ে সামান্য খাদ্যের আশায় শহরের ফুটপাতে নর্দমা সংলগ্ন স্থানে কিন্তু ওভারব্রিজের ওপরে জড়ো হয়েছিল। অনাহারে মৃত মানুষের লাশ ডিঙিয়ে পথচলতি মানুষ কিন্তু এগিয়ে যেত তার গন্তব্যের দিকে। আসলে ফুটপাত ও নর্দমা থেকে ওভারব্রিজের উচ্চতা অনেকটাই। এ যেন নিম্নবিত্ত শ্রেণীর সঙ্গে মধ্যবিত্ত শ্রেণীর মধ্যে থাকা ব্যবধানের সূচক। তাছাড়া মধ্যবিত্ত উচ্চাকাঙ্ক্ষী মন পৌঁছাতে চায় একটু বেশি ভালো থাকার, স্বচ্ছন্দে থাকার মতো উচ্চবিত্ত অবস্থায়। কিন্তু তার এই আকাশ কুসুম ভাবনা এই দুর্ভিক্ষকালের অচিরে নিরাশার অন্ধকারে ডুবে যায়। এ সময়ে গ্রাম থেকে আসা শ্রমজীবী নিম্নবিত্ত মানুষ ও মধ্যবিত্ত ভদ্র সাধারণ উভয়ের পক্ষে কিন্তু স্বপ্ন ভঙ্গ হয়েছিল। মধ্যবিত্ত শ্রেণীর মনের যে সংকীর্ণতা, যে ক্লেদাক্ততা এবং নর্দমার সঙ্গে তুলনীয়, তাই কবি এই লাইনটা তুলে ধরেছেন। এরপরে নেক্সট আমরা দেখতে পাচ্ছি ফুটপাত থেকে দূর নিরুত্তর ফুটপাতে গিয়ে। মূলত শহরের পথে দুপাশে পথিকজনের যে পায়ে চলার জন্য নির্দিষ্ট বাঁধানো রাস্তাকে ফুটপাত বলা হয়, সেটা আমরা সকলেই জানি। কবিতায়
এখানে ফুটপাত শব্দটি সব বিশেষে গুরুত্ব দিয়েছে, কারণ মন্বন্তরে মৃতপ্রায় বিপন্ন অনাহারী যে মানুষেরা নিছক খাদ্যের সন্ধানে এসে জড়ো হয়েছিল কোথায়? শহরের ফুটপাতে। তাদের এই অবস্থান শহরের মধ্যবিত্ত বাবুদের কাছে মাথা ব্যথার কারণ হয়ে উঠেছিল। তারা ভাবে এরা যেন শহরের নিশ্চিন্ত আরামদায়ক জীবন এসে জুড়ে বসা, মানে কোনো উটকো ঝামেলা। তাদের স্বতঃসিদ্ধ সুখী জীবনের পাশে দুমুঠো অন্ন, ফ্যান চাওয়ার যে উচ্চকিত আওয়াজ, তাই নিঃশব্দে বিব্রত করেছিল তাদের। ফুটপাতে পড়ে থাকা মানুষগুলো করুণার দানস্বরূপ এতটুকু ভাত বা ফ্যান পেলেই সেইটুকুতেই তারা আশ্চর্য প্রাপ্তি বলে মনে করেছে। আর সেই সামান্য ভাতটুকুও কিন্তু না জুটলে তারা সরে সরে গিয়েছে আরও দূরের কোনো ফুটপাতের দিকে। কিন্তু এই নির্মম ঘটনা দিনের পর দিন প্রত্যক্ষ করেও চুপ থেকেছে শহরে ফুটপাত। সোচ্চার হয়নি কোনো নাগরিক। তাই কবির এরকম একটা হতাশাময় উক্তি, নক্ষত্রে জ্যোৎস্নায় ঘুমোতে বা মরে যেতে জানে, এরা সব এই পথে। 43-এর মন্বন্তরে কী হয়েছিল? বাংলার বুকে শুরু হয়েছিল মৃত্যুর মিছিল। খাদ্যের প্রত্যাশায় যখন গ্রাম থেকে মানুষ শহরে চলে এসেছিল আমি বললাম, হ্যাঁ, এবং যখন তারা ফুটপাতে ওভারব্রিজে সবাই মিলে একত্র হয়েছিল, যেখানে লঙ্গরখানায় খাবার নিয়ে কাড়াকাড়ি হচ্ছিল, এই মানুষেরা বেশি দিন খিদের সঙ্গে লড়াই করতে কিন্তু পারেনি। অনাহার ক্লিষ্ট শরীরে তারা খোলা আকাশের নিচে মৃত্যু ঘুমে তলিয়ে গিয়েছিল। অর্থাৎ তারা তাদেরও মৃত্যু হয়েছিল। তাদের জীবন সংগ্রামের কথাই এখানে কবি কিন্তু বোঝাতে চেয়েছেন। কবি এই নিম্নবিত্ত শ্রেণীর মানুষের মৃত্যুতে মধ্যবিত্ত নাগরিকের কিছুই এসে যায়নি। কবি মধ্যবিত্ত শ্রেণীর প্রভু হলেও সংবেদনশীল। তাই জ্যোৎস্না বা চন্দ্রালোক নিয়ে যে প্রচলিত রোমান্টিকতা, তাকে কিন্তু আঘাত করতে চেয়েছিলেন তিনি। অন্ধকার পথে, খোলা আকাশের নিচে, নক্ষত্রের মোড়া আলোয় এই সব নিরন্ন মানুষের মরণ ঘুমের বিভৎসতার ছবি কিন্তু একে তিনি সমকালীন পরিস্থিতির বাস্তব ঘটনাকে ফুটিয়ে তুলতে চেয়েছিলেন। তার পরের লাইন দেখো, ওরা সব ওই পথে, তবু মধ্যবিত্ত মোদির জগতে আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। তবু শব্দটি আসলে কবি মনের অন্তদ্বন্দ্বের একটা প্রতীক। এই দ্বন্দ্ব বিশ্বাসের সঙ্গে অবিশ্বাসের দ্বিধাগ্রস্ততা। দ্বন্দ্ব মানে তো আমরা সকলেই জানি, তাই না? ঝগড়া, বিবাদ। ওই পথে বলতে সমাজের উচ্চবিত্ত শ্রেণীর পথ, আর এই পথে বলতে নিম্নবিত্ত। এরা সব এই পথে, যেটা আগের লাইন আছে দেখো, এই পথে বলতে কাদেরকে বোঝানো হচ্ছে আর ওই পথে বলতে কাদেরকে বোঝানো হচ্ছে আমি আরেকবার বলি। ওই পথ বলতে সমাজের উচ্চবিত্ত শ্রেণীর মানুষদের বোঝানো হচ্ছে, আর এই পথ বলতে নিম্নবিত্ত শ্রেণীর মানুষদের কবি এখানে বুঝিয়েছেন। নির্যাতিত মানুষের পথ, এই দুই পথের মাঝামাঝি মধ্যবিত্ত শ্রেণীর পথের কিন্তু অবস্থান। একটা উচ্চবিত্ত, একটা নিম্নবিত্ত, তার মাঝেই রয়েছে মধ্যবিত্ত শ্রেণী। এই শ্রেণীর মধ্যে ক্ষমতার খিদে আছে, আবার মর্মন্তরগ্রস্ত বিমর্ষতাও আছে। আমরা বেদনাহীন, অন্তহীন বেদনার পথে। এই লাইনটার মানে কবি কি বলতে চেয়েছেন দেখো, নিম্নবর্গীয় মানুষজনকে মন্বন্তর উপহার দিয়েছিল কি? নর্দমা, ফুটপাত, লঙ্গরখানা, এগুলোই তো। এই পরিস্থিতির সঙ্গে সাযুজ্য রেখে ভাবলে দেখা যায় যে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পরিস্থিতিতে বিশ্বজোড়া আর্থিক মন্দা সমাজ জীবনে যে গভীর ক্ষত তৈরি হয়েছিল, তাতে মধ্যবিত্ত সমাজের মানুষজনও তাদের মূল্যবোধ ভুলে গিয়ে হয়ে উঠেছিল এক স্বার্থকামী, আত্মকেন্দ্রিক ও নিছক সুখে বেঁচে থাকার মন্ত্রে দীক্ষিত। নিম্নবিত্তরা ফুটপাতে ক্ষুধা যন্ত্রণায় দগ্ধ হয়ে মরে যেতে পারে, কিন্তু মধ্যবিত্তরা তা পারে না, কারণ তারা জীবন বিলাসী। আত্মকেন্দ্রিকতা বা স্বার্থপরতায় আক্রান্ত এরা সমূহ বিপদ ঝঞ্ঝা থেকে গা বাঁচিয়ে
আত্মরক্ষা করতে সদা কিন্তু তৎপর। জীবনের নিরাপদ বৃত্ত পরিধি ছুঁয়ে আত্মসুখে নিমজ্জিত থাকাতে তারা অভ্যস্ত। নগরের পথে প্রান্তে মৃত্যুর মিছিল, বিঘ্নিত জীবনযাপনের পরিসরে নিরন্নতার হাহাকার, নিছক একটি ফ্যানের জন্য মানুষের ক্ষুধার্ত চিৎকার মধ্যবিত্ত মানুষকে ব্যথিত করে না, বিব্রত করে। তখন সে অন্তহীন বেদনার পথের থেকেই চোখ ফিরিয়ে নিয়ে মধ্যবিত্ত ভদ্র সাধারণ সুখের স্বপ্নে বিভোর হয়ে যায়। চতুর্দিকের এই বেদনাময় পরিস্থিতিতে তার আত্মকেন্দ্রিকতার ঘেরা টোপে কোনো আঘাত কিন্তু লাগে না। তার পরের লাইন, জীবিত বা মৃত রমণীর মতো অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি। অর্থাৎ এখানে কবি বলতে চেয়েছেন যে মানব সভ্যতা চিরকালীন জ্ঞান, অভিজ্ঞতা এবং মানবিকতা যখন মানুষেরই লোভ লালসার শিকার হয়ে ধ্বংসপ্রাপ্ত হলো, তখন চতুর্দিকে কি ঘনিয়ে এলো? স্বার্থপরতা, অন্ধকার। মানুষ তখন সূর্যলোকের মতো দীপ্তিমান প্রজ্ঞার আলো নয়, ঝাঁপ দিল জৈবিক ক্ষুধা মেটানোর অন্ধকারে। তার জীবনে তখন রমণী প্রিয়তমা নয়, হয়ে উঠল কেবলই ভোগ্য পণ্য। এমনকি সে জীবিত নাকি মৃত তা দিয়েও কিছু এসে যায় না। কিন্তু মানুষের নৈতিকতা বোধের অবক্ষয়কে এভাবেই কিন্তু চিহ্নিত করেছেন কবি। তিমির হননে তবু অগ্রসর হয়ে আমরা কি তিমির বিলাসী? আমরা তো তিমির বিনাশী হতে চাই। কবি বলতে চেয়েছেন যে তিমির বিনাশী মানে কি? বিনাশ করা, আর বিলাসী মানে যে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পছন্দ করে। হ্যাঁ, পছন্দ করে না, যে একটু কি বলবো, তার একটু সাজসজ্জার মধ্যে একটা আলাদাই ভাব দেখা যায় আর কি। কবি বলতে চাইছেন যে তিমির হননের তবু অগ্রসর হয়ে আমরা তিমির অন্ধকারের দিকে তবুও এগিয়ে গিয়ে আমরা কি তিমির বিলাসী? না, আমরা তো তিমির বিনাশী হতে চাই। এই অন্ধকারকে আমরা ধ্বংস করতে চাই, হত্যা করতে চাই। আমরা তো তিমির বিনাশী। আমরা কি? আমরা হচ্ছি তিমির বিনাশী। অর্থাৎ আমরা এই অন্ধকারকে ধ্বংস করে কি করব? মানুষের পাশে দাঁড়াবো। আমরা এই বিলাসিতার মধ্যে নিজেকে আবদ্ধ রাখবো না। আমরা সকলের দুঃখে, সকলের যন্ত্রণায় কি হব? উপস্থিত হব। এই ছিল তোমাদের আজকের কবিতা। এই কবিতাটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবে। এই কবিতা থেকে যদি তোমাদের প্রশ্ন উত্তর লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর প্রশ্ন উত্তর আমি এর আগেও দিয়েছি, আমার চ্যানেলে আছে, তোমরা দেখে নিতে পারো। ওইগুলো ছাড়াও যদি আরও প্রশ্ন উত্তর তোমাদের লাগে তো অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটি আমার এই পর্যন্তই থাকলো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আমি নেক্সট ভিডিও তোমাদের জন্য খুব শীঘ্রই নিয়ে আসবো।